এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি 14 তারিখ এবং 15ই জুন কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো একসাথে নিয়ে এসেছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি তুমি যদি মিসেলেনিয়াস এক্সাম দিয়ে থাকো, বা যদি পুলিশের এক্সাম দাও, বা যদি এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, যে কোনো পরীক্ষা দাও না কেন, যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে এসে থাকে, তাহলে আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি। আর আজকের ক্লাসে দেখবে আমি পিডিএফটা একটু নতুনভাবে বানিয়েছি, যাতে তোমাদের রিভিশন করতে সহজ হয় আর বুঝতেও সুবিধা হয়, তার উপর বেস করে। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডস 2024 এবং 25-এর জন্য কতজন শিল্পীকে নির্বাচিত হয়েছেন বা করা হয়েছে? তাহলে মনে রাখবে, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 2024-25-এর জন্য কতজন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে? না, 108 জনকে। অপশন সি কারেক্ট। সঙ্গীত নাটক একাডেমি ভারতের সঙ্গীত, নৃত্য, নাট্যকলার একটা সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান, এবং 2024-25-এর জন্য সঙ্গীত নাটক একাডেমির মোট 108 জন যে শিল্পী, তাদেরকে একাডেমি পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত হয়েছেন বা করা হয়েছে। দেখো, একই সঙ্গে 106 জন তরুণ শিল্পীকে উস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কার এবং 7 জন বিশিষ্ট শিল্পীকে একাডেমি রত্ন, যেটা ফেলোশিপ বলা হয় আর কি, প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি বলে সঙ্গীত নাটক একাডেমির জন্য 108 জনকে নির্বাচিত করা হয়েছে একাডেমি পুরস্কার প্রদানের জন্য, আর 106 জনকে হচ্ছে তরুণ শিল্পী, যাদের উস্তাদ বিসমিল্লাহ খান যুবা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, এবং 7 জন শিল্পীকে একাডেমি রত্ন, এটা দেখো একাডেমি পুরস্কার, দেখো একাডেমি রত্ন ফেলোশিপ এর জন্য 7 জনকে নির্বাচিত করা হয়েছে। ঠিক আছে, দেখো একাডেমি রত্নকে পারফর্মিং যে আর্টস এর ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচনা করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে যে একাডেমি রত্নকে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো সময়ে সর্বাধিক 40 জন ব্যক্তিকে এই ফেলোশিপ প্রদান করা হয় বা প্রদান করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এবং সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে আর সদর দপ্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 1953 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং কোথায় এর সদর দপ্তর? নয়াদিল্লিতে। দেখো, আমি কুইক পয়েন্ট আকারে নিয়ে নিয়েছি, যাতে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয় এবং বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত শিল্পী কতজনকে নির্বাচন করা হয়েছে? 108 জনকে। উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারের জন্য দেখো 106 জনকে নির্বাচিত করা হয়েছে। আর একাডেমি রত্ন যদি বলা হয় ফেলোশিপ, তাহলে 7 জন হবে অ্যান্সার। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1953 সালে। ঠিক আছে, সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। আমরা আগের স্লাইডেই দেখলাম, তাই তো। কোন মিনিস্ট্রির অন্তর্ভুক্ত? মনে রাখবে, মিনিস্ট্রি অফ কালচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পারফর্মিং আর্টস এর সর্বোচ্চ সম্মান যদি বলে কি, তাহলে একাডেমি রত্ন হবে। প্রত্যেকটা পয়েন্ট দেখো আমি কুইক প্রশ্নের আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর এই পয়েন্টগুলো ভালো করে দেখো, এখান থেকে দেখবে প্রশ্ন পাবে। পারফর্মিং আর্টসের সর্বোচ্চ সম্মান একাডেমি রত্ন। ঠিক আছে, মিসেলেনিয়াস এক্সামের জন্য বেশ করে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা দেখো, টপিক দেখো আমি নিয়ে এসেছি। একাডেমি পুরস্কারের যে প্রাইজ মানি, সেটা মনে রাখবে 1 লাখ টাকা হয়ে থাকে। ঠিক আছে, একাডেমি যে পুরস্কার, তার প্রাইজ মানি কত টাকা হয়ে থাকে? 1 লাখ টাকা। এটা একটু মনে রাখবে। দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবাল পিস ইন্ডেক্স, ঠিক আছে, 2026-এ ভারতের স্থান কত? মনে রাখবে, অপশন সি কারেক্ট। 127তম স্থানে ভারত বর্তমানে আছে 26-এ, 2026। দেখো, বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও, যে গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে, কে করেছে? মনে রাখবে, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচক, যার মাধ্যমে দেশের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার মাত্রা পরিমাপ করা যায়। এটা মনে রাখবে। দেখো, জিপিআই অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান বর্তমানে দেখো 127তম, কিন্তু 2025-এ ছিল দেখো 115তম স্থানে ছিল ভারত। ঠিক আছে, অর্থাৎ 1 বছরের মধ্যে ভারতের অবস্থান দেখো 12 ধাপ নিচে নেমে গেছে। খুবই বাজে অবস্থা, তাই না? 127তম স্থানে আমরা চলে এসেছি, আগে দেখো 115 নম্বর ছিলাম। দেখো, কয়টি দেশ অন্তর্ভুক্ত? 163 দেশ অন্তর্ভুক্ত। দেশগুলিকে মূল্যায়নের সময় অভ্যন্তরীণ যে নিরাপত্তা, ঠিক আছে, অপরাধের হার, রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ, সাময়িক ব্যয়, প্রতিবেশী দেশের সঙ্গে কিরকম সম্পর্ক, সামাজিক নিরাপত্তা প্রভৃতির ওপর ভিত্তি করে এই সূচকটা নির্ধারণ করা হয়। দেখো, 23টি এইভাবে ইন্ডিকেটর বিবেচনা করা হয়, 23টি ইন্ডিকেটর আছে। ঠিক আছে,
টপ, আইসল্যান্ড হচ্ছে টপ, মনে রাখবে। সব থেকে শান্তিপূর্ণ দেশ যদি বলা তাহলে আইসল্যান্ড, বরফই বরফ, বুঝতে পারছো। দেখো 2008 সাল থেকে এই স্থানেই অবস্থান করছে আর কি, প্রথম স্থান। দেখো অন্যদিকে রাশিয়ার তালিকা সর্বশেষ স্থানে রয়েছে রাশিয়া। এটা শুনে আমার অবাক লেগেছিল যে রাশিয়া সর্বশেষ স্থানে রয়েছে, ঠিক আছে। এছাড়া দেখো ভুটান আছে 16 নম্বরে, শ্রীলঙ্কা আছে 67-এ, নেপাল 111, বাংলাদেশ 117তম আছে র্যাঙ্ক, আফগানিস্তান দেখো 157তমতে আছে, পাকিস্তান দেখো 152, মায়ানমার হচ্ছে 151, ঠিক আছে। দেখো এই জায়গাটা তোমরা লিখে নিতে পারো, এই জায়গাটা, কারণ এখানে পুরো টপিকটা একসাথে দিয়ে দিয়েছি। দেখো ইন্ডিয়া র্যাঙ্ক তাহলে জিপিআই অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্সে দেখো 127, আগে 25 কত ছিল 115, বুঝতে পারছো অবস্থা খুবই খারাপ বর্তমানে আমাদের। 163 দেশ দেখো টোটাল আছে, 163 দেশ। নাম্বার ওয়ানে দেখো আইসল্যান্ড, সর্বশেষ দেশ দেখো রাশিয়া। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রকাশকারী সংস্থার নাম কি, মনে রাখবে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স প্রথম প্রকাশিত কত সালে, 2007 সালে। দেখো মূল্যায়নের ভিত্তি মনে রাখবে 23টি ইন্ডিকেটরের ওপর বেস করেই এটা মূল্যায়ন করা হয়ে থাকে। দেখো আর প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে একটু দেখে নাও যে ভুটানের র্যাঙ্ক কত, 16তম দেখো ভুটান আছে, বুঝতে পারছো। ভুটান আমাদের থেকে পিসের দিক থেকে অল টাইম মানে টপেই আছে, ভুটানের র্যাঙ্কটা মনে রাখবে, পরীক্ষা ইম্পর্টেন্ট। বাংলাদেশ দেখো 117তম আছে বাংলাদেশ, আমরা দেখো 127। পাকিস্তানটা বাদ দাও, কিন্তু বাংলাদেশ দেখো আমাদের থেকে গিয়ে 117 নম্বরে বাংলাদেশ, আর ভুটান হচ্ছে 16 নম্বরে। যদিও এটা আমার ডাউট লাগছে, এটা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। বাংলাদেশ, ঠিক আছে। 2008 সাল থেকে দেখো আইসল্যান্ড নাম্বার 1 টপ র্যাঙ্কে আছে। 3 নম্বর প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জজিলা টানেল কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর কাজ চলছে। মনে রাখো অপশন সি কারেক্ট, কাশ্মীর ভ্যালি টু লাদাখ, ঠিক আছে, কাশ্মীর ভ্যালি টু লাদাখকে কানেক্ট করবে জজিলা টানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা একটু দেখে নাও, তারপর আমি কুইক পয়েন্ট তোমাদেরকে দেখাবো। দেখো জুন 2026-এ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জজিলা টানেল প্রজেক্ট এর ফাইনাল ব্রেক থ্রু সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল ব্রেক থ্রু বলতে বোঝায় যে টানেলের দুদিক থেকে চলা খনন কাজ একত্রিত হওয়া, ঠিক আছে। এর ফলে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণ ধাপ সম্পন্ন হয়েছে। দেখো এই টানেলটি কাশ্মীর ভ্যালি এবং লাদাখের মধ্যে সারা বছর সড়ক যোগাযোগ নিশ্চিত করবে। বর্তমানে শীতকালে ভারী তুষারপাতের কারণে এই যে জজিলা পাস রয়েছে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, ফলে লাদাখের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়। টানেলটি চালু হলে এই সমস্যা কি হবে, অনেকটা দূর হবে। দেখো জজিলা টানেল, তারপর শ্রীনগর লে হাইওয়ে যেটা NH1 এর ওপর অবস্থিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জজিলা টানেলটা কোথায় লোকেটেড, NH1 এর ওপর লোকেটেড, ঠিক আছে। জম্মু এবং কাশ্মীরের সোনমার্গকে লাদাখের দ্রাসের সঙ্গে সংযুক্ত করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে জম্মু কাশ্মীরের সোনমার্গকে লাদাখের দ্রাস এর সঙ্গে সংযুক্ত করবে। দেখো জজিলা যে পাস, এটি কত ফুট উচ্চতায় নির্মাণ করা হয়েছে, মনে রাখবে 11,578 ফুট, ঠিক আছে। মোট দৈর্ঘ্য দেখো 13.153 কিলোমিটার, এটা মনে রাখবে। আর দেখো এটি বিশ্বের দীর্ঘতম উচ্চভূমি সিঙ্গেল টিউব, তোমার দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, দেখো সিঙ্গেল টিউব বাই ডাইরেকশনাল রোড টানেল হিসাবে পরিচিত হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো 85% কাজ সম্পন্ন হয়ে গেছে এবং 2028 সালে এটা চালু হবার সম্ভাবনা রয়েছে আর কি। এই প্রকল্পটি নির্মাণের কাজ কে কে করছে, এটা একটু মনে রাখবে, মেগা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড অ্যান্ড নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে, ঠিক আছে। মেগা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কুইক পয়েন্ট নিয়ে নিয়েছি, এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো টানেলের নামটা মনে রাখবে জজিলা টানেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল ব্রেক থ্রু ডেটটা মনে রাখতে পারো জুন 2026, মনে রাখার কোনো প্রয়োজন নেই আর কি, অতটা ইম্পর্টেন্ট নয়। আমি দাগ দিয়েছি কোনগুলো পড়বে, টানেলের নামটা পড়বে, আর দেখো এইটা পড়বে, কানেক্ট কাকে করবে, কাশ্মীর ভ্যালি টু লাদাখ, ঠিক আছে। কোথায় লোকেটেড, NH1 এর ওপর লোকেটেড, এটা মনে রাখবে। কাকে কানেক্ট করবে, সোনমার্গ টু দ্রাস। টোটাল লেন্থ 13.153 কিলোমিটার, এটা মনে রাখবে। কত হাইট লোকেটেড, এটাও মনে রাখবে, 11,578 ফিট।
কি টাইপের একটা টানেল? সিঙ্গেল টিউব বাই ডাইরেকশনাল টানেল, এটা মনে রাখবে। ঠিক আছে, আর দেখো কে কে করছে এগুলো মনে রাখবে, এজেন্সি নামগুলো MEIL আর NHIDCL, এখনই তোমাদেরকে বললাম যেটা। আর দেখো এই পয়েন্ট একটু মনে রাখবে, বিশ্বের দীর্ঘতম উচ্চভূমির সিঙ্গেল টিউব রোড টানেল হবে এটি। ঠিক আছে, জুজিলা টানেলটা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন দেখো, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত যশপাল রাণা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যশপাল রাণা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? মনে রাখবে অপশন বি কারেক্ট, শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, যশপাল রাণা কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে শুটিং এর সঙ্গে। এবং ইনি মানু ভাকরা, তোমরা নাম তো শুনেছো সবাই, ওনার কোচ ছিল, দেখো এখানে লেখাই আছে মানু ভাকার, এর কোচ ছিলেন ইনি। ঠিক আছে, তাহলে যশপাল রাণা কিসের সঙ্গে যুক্ত মনে রাখবে? শুটিং এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, কোচ, ইনি কোচ ছিলেন মানু ভাকারের। দেখো কমনওয়েলথ যে গেমস, সেখানে 15টি মেডেল জয়লাভ করেছিলেন ইনি। ঠিক আছে, এশিয়ান গেমস দেখো 8টি মেডেল জয়লাভ করেছিলেন। এবং পদ্মশ্রী কত সালে পেয়েছে এটা একটু মনে রাখবে, 1997 সালে ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়াও দেখো যদি যদি বলে অর্জুন অ্যাওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই পয়েন্টটা, অর্জুন আর কত সালে পেয়েছে? 1994 সালে। তাহলে পদ্মশ্রী পাচ্ছে 97, কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পাচ্ছে 1994। আর এশিয়ান, এগুলো একটু মনে রাখতে পারো যে কমনওয়েলথ গেমসে, দেখো যদিও এগুলো জিজ্ঞেস করে না, বাট আমি তোমাদের জন্য যাতে একটু তোমরা জেনে রাখতে পারো ওনার সম্পর্কে আরো ডিটেলসে, সেজন্যই নিয়েছি। আর তোমরা শুধু এইটুকুই মনে রাখবে যে কোন খেলার সঙ্গে যুক্ত, কার কোচ ছিল এটা মনে রাখবে, আর পদ্মশ্রী আর অর্জুন আর কত সালে পেয়েছে এই দুটোই মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল চেস লিগ এর চতুর্থ সিজনের আয়োজক শহর কোনটি? দেখো গ্লোবাল চেস লিগের আয়োজক শহর কোনটি? মনে রাখবে বর্তমানে কোথায় হচ্ছে? বেঙ্গালুরুতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেঙ্গালুরু, অপশন সি কারেক্ট। দেখো প্রথম সেশন কোথায় হয়েছিল? মনে রাখবে দুবাইয়ে 2023 সালে। সেকেন্ড সেশন হয়েছিল দেখো লন্ডনে 2024 হয়েছিল যেটা। থার্ড সেশন কোথায় হয়েছিল? দেখো মুম্বাইয়ে 2025, মানে আগের বছর। আর দেখো ফোর্থ সেশন যেটা এবছর হচ্ছে 26-এ, বেঙ্গালুরুতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো চেস যে অর্গানাইজেশন করে থাকে তাকে কি বলে? ফিডে। ঠিক আছে, দেখো প্রতিষ্ঠিত হচ্ছে 1924 সালে, এর সদর দপ্তর হচ্ছে লুসানে, সুইজারল্যান্ডে লোকেটেড। ঠিক আছে, আর যদি বলে এর প্রেসিডেন্টের নাম, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট মনে রাখতে পারো, আরকাদি, ঠিক আছে, আরকাদি দোরকোভিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বাংলা এখানে লিখে দিচ্ছি, দেখো আরকাদি দোরকোভিচ, এই নামটা একটু মনে রাখবে, আরকাদি দোরকোভিচ প্রেসিডেন্টের নামটা। সদর দপ্তর হচ্ছে লুসানে, সুইজারল্যান্ডে, প্রতিষ্ঠিত কত হচ্ছে 1924 সালে। এই ফিডে কি করে থাকে না, এর আয়োজন করে থাকে দাবা। ঠিক আছে, চেস আর কি। দেখো কুইক পয়েন্ট আকারে দেখে নাও, হোস্ট তাহলে এবছর হোস্টকে বেঙ্গালুরু, আগের বছর করেছিল মুম্বাই। আর কে কে অর্গানাইজ, কে কে করছে? দেখো ফিডে করছে, তার সঙ্গে টেক মহিন্দ্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা একটু মনে রাখবে। আর ফার্স্ট হয়েছিল দুবাই। 6 নম্বর প্রশ্ন দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 114তম যে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স হচ্ছে, এখানে ভারতের হিসেবে প্রতিনিধিত্ব কে করছেন ভারতের হয়ে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে, শোভা, শোভা করন্দোলাজে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোভা করন্দোলাজে। ঠিক আছে, অপশন সি কারেক্ট। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখিনি ফটাফট। দেখো জেনেভাতে অনুষ্ঠিত হচ্ছে, কোথায়? মনে রাখবে জেনেভাতে। 114তম ইন্টারন্যাশনাল লেবার যে কনফারেন্স, এখানে ভারতীয় দলের প্রতিনিধিত্ব কে করছেন? শোভা করন্দোলাজে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ভারত ইনক্লুসিভ গ্রোথ, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ডায়ালগের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত নেপাল, আঙ্গোলা, মরিশাসের সঙ্গে শ্রম, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করে। দেখো ইন্টারন্যাশনাল লেবার যে কনফারেন্সকে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ লেবার বলা হয়, এটা একটু মনে রাখবে। ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ লেবার কাকে বলা হয়? না ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সকে। এখানে সরকার,
শ্রমিক এবং নিয়োগকর্তাদের প্রতিনিধিরা শ্রম সংক্রান্ত আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। একটু মনে রাখবে। নেক্সট দেখো আমি পুরো বিষয়টার ওপরে কুইক রিভিশন পয়েন্ট নিয়ে এসেছি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোথায় হচ্ছে? সুইজারল্যান্ডে, জেনেভা, তাই তো? দেখো এই পয়েন্টগুলো একটু মনে রাখবে। এর অপর নাম কি না ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ লেবার। এবং এখানে কি করা হয় না, দেখো শ্রমিকের যে অধিকার রক্ষা করা হয়, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রম মান নির্ধারণের জন্যই এই কনফারেন্সের আয়োজন করা হয়ে থাকে, এটা মনে রাখবে। ILO কে আয়োজন করে থাকে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর আয়োজক করে থাকে আর কি। দেখো সুইজারল্যান্ডে জেনেভাতে হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে ILO কত সালে? 1919 সালে। দেখো এটি নোবেল পিস প্রাইজও পেয়েছে 1969-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্টারন্যাশনাল লেবার যে অর্গানাইজেশন, এ কিন্তু নোবেল পিস প্রাইজ পেয়েছে 1969 সালে, আর 1919 সালে কিন্তু গঠিত হচ্ছে। তাহলে কুইক পয়েন্ট হিসেবে দেখে নাও না, এর যে লিডার বর্তমানে আমাদের ভারতের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন, শোভা করন্দলাজে, এটা একটু মনে রাখবে। জেনেভাতে হচ্ছে, কে করছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন করছে। আর এর অপর নাম কি? ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ লেবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো 7 নম্বর প্রশ্ন, দেখো এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম আন্তর্জাতিক মান অনুযায়ী স্বীকৃত ইন্ডিজিনিয়াস, ঠিক আছে, HPV স্ক্রিনিং টেস্টের অপর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম আন্তর্জাতিক মান অনুযায়ী স্বীকৃত ইন্ডিজিনিয়াস, ঠিক আছে, মানে ভারত নিজে ডেভেলপ করছে আর কি। HPV স্ক্রিনিং টেস্টের অপর নাম কি? মনে রাখবে, ট্রুনাট HR HPV প্লাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন বি কারেক্ট, ট্রুনাট HR HPV প্লাস। দেখো বিশদ ব্যাখ্যাটা দেখে নাও। ভারতের সার্ভাইকাল যে ক্যান্সার মহিলাদের জন্য একটা অন্যতম সাধারণ ক্যান্সার, এবং এই রোগের প্রধান কারণ কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। পরীক্ষায় এই ফুল ফর্মটা জিজ্ঞেস করে, মনে রাখবে HPV ফুল ফর্ম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি হচ্ছে মহিলাদের প্রধান সার্ভাইকাল ক্যান্সারের কারণ, ঠিক আছে? দেখো এই পয়েন্টে দেখো, সার্ভাইকাল যে ক্যান্সার দ্রুত শনাক্ত করার জন্য HPV স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে এটা। এই প্রেক্ষাপটে ভারতের প্রথম স্বদেশী HPV স্ক্রিনিং টেস্ট ট্রুনাট HR HPV প্লাস আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সফলভাবে স্বীকৃতি পেয়েছে। এটি সম্পূর্ণভাবে ভারতে উন্নয়ন করা হয়েছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি সম্পূর্ণভাবে ভারতে উন্নয়ন করা হয়েছে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এটি কি করবে? আরও শক্তিশালী করবে। দেখো এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং নির্ভুল এবং কম খরচে HPV অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস শনাক্ত করা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বিশেষ করে গ্রামীণ এবং দূরবর্তী অঞ্চলে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরীক্ষার মাধ্যমে রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়ে গেলে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। দেখো আমি গুরুত্বপূর্ণ তথ্যটা এবং কুইক রিভিশন পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা নয়, পুরো বিষয়টা ভালো করে ক্লিয়ার হয়ে যায়। HPV ফুল ফর্ম মনে রাখবে পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখান থেকে প্রশ্ন পড়ে থাকে ফুল ফর্ম থেকে। এটি প্রধান কারণ হচ্ছে সার্ভাইকাল যে ক্যান্সারের প্রধান কারণ কি? HPV। এর জন্য কি টেস্ট করা থাকে? যেটা ইন্ডিয়া নিজে ডেভেলপ করেছে, ইন্ডিজিনিয়াস স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে? এবং এটাকে দেখো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বীকৃতি দেওয়া হয়েছে আর কি। টেস্টের নামটা মনে রাখবে, ট্রুনাট HR HPV প্লাস, ঠিক আছে? ডিজিজে বলে দেখো সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে এর জন্য, কজ HPV ইনফেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর টাইপটা মনে রাখবে ইন্ডিজিনিয়াস স্ক্রিনিং টেস্ট। সমস্ত পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। আর আমি বলতে পারি, দেখবে আমি আজ পর্যন্ত মানে এটা আমি গর্ব করে বলছি, আমি মানে দেখেছি বিভিন্ন রিসার্চ করার পর যে হ্যাঁ কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আনা যেতে পারে, কী ধরনের প্রশ্ন আসছে, তার উপর বেস করে আনছি। আর আমার চেষ্টা যাতে তোমাদের সহজে ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়, পুরো জিনিসটা রিভিশন করতে তোমাদের সহজ হয়, এইসব বিষয়গুলোর দিকে আমার প্রত্যেকটা দিকে নজর কিন্তু রয়েছে। তোমরা পুরো ক্লাসটা দেখো। লাস্ট প্রশ্ন দেখো আজকের আমাদের 8 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, ঠিক আছে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো চাইল্ড লেবার নিয়ে প্রশ্ন পড়ে থাকে, তাই আমি এই পয়েন্টটা নিয়ে নিয়েছি। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার প্রতি বছর পালিত হয় কত তারিখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো দেখি। মনে রাখবে অপশন সি কারেক্ট, 12ই জুন।
ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার পালিত হয়ে থাকে 12ই জুন। তাহলে দেখো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে পালিত হয়ে থাকে 12ই জুন কে করে থাকে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। একটু আগেই দেখলাম আমরা 2002 সালে এটা স্টার্ট হয়েছে। এর ফোকাস কি? এন্ড চাইল্ড লেবার, চাইল্ড লেবারকে খতম করা। তাহলে দেখো এই পয়েন্টটা মনে রাখবে যে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার কত তারিখে পালন করে থাকি আমরা? 12ই জুন। ঠিক আছে, কে করে থাকে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন করে থাকে। স্টার্টেড 2002 সালে স্টার্ট হয়েছিল। অবজেক্টিভ কি না? চাইল্ড লেবারকে ইরাডিকেশন করা, অর্থাৎ নির্মূল করা। ঠিক আছে, চাইল্ড লেবারকে এন্ড করা, ফোকাস সেটাই, বা অবজেক্টিভ বলতে পারো। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমার চেষ্টা তোমাদেরকে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রোভাইড করা, তার সঙ্গে সঙ্গে রিলেটেড জিকেও প্রোভাইড করা আমি করছি। আর আগামী দিনে এভাবেই আমি তোমাদের ক্লাস প্রোভাইড করব। তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি প্রোভাইড করবো এবং জিকে জিএস। ঠিক আছে, চলো তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই।